জানলার পর্দাটা সরিয়ে একটুখানি মুখ বাড়িয়ে বারান্দাটার দিকে দেখতে গেলেন, কিন্তু যে দৃশ্য ওনার নজরে পড়ল ওটা দেখে ওনার মানে বুকের ভেতরের রক্ত পুরো জল হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। উনি দেখতে পেলেন যে একটা কালো মতো ছায়ামূর্তি বারান্দার রেলিং টপকে ভেতরে এসে পড়েছে। তা আমার পেছনে কারোর থাকার কথা নয়, কিন্তু আমি স্পষ্ট অনুভব করতে পেরেছি যে আমার পিছনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে এবং সেই আমাকে সজোরে একটা ধাক্কা মেরে ফেলে দিয়েছে রাস্তার ওপর। তো তখন মনীষ একটা কথা ওর মা বাবাকে বলল, আমার কেন যেন মনে হচ্ছিল আমার দেহ বলো, আমার মন বলো, আমার বিচার বুদ্ধি বলো, সব কিছু ওয়াজ কন্ট্রোলড বাই অ্যান আউটসাইড ফোর্স। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। শনিবার রাত 9টা আমি আবারও উপস্থিত হয়েছি একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটা আপনাদের বলতে চলেছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুগলি জেলার ডানকুনি থেকে ইন্দ্রনাথ সরকার নামে একজন ব্যক্তি। ইন্দ্রনাথবাবু ডানকুনিতে পৈতৃক বাড়ি, দোতলা বাড়ি। ওপরতলাতে ইন্দ্রনাথবাবু থাকেন তার নিজস্ব পরিবার নিয়ে। সেই পরিবারে রয়েছেন ওনার স্ত্রী কল্পনা দেবী, ওনার একমাত্র সন্তান মনীষ সরকার এবং ওনার মাও রয়েছেন। আর নিচের তলাতে অর্থাৎ একতলাতে গ্রাউন্ড ফ্লোরে রয়েছেন হচ্ছে ওনার ভাই উমানাথবাবু এবং তার স্ত্রী শুভ্রা দেবী। এই হচ্ছে ওনার গোটা পরিবার। এবার 2022 সালে ইন্দ্রনাথবাবুর পরিবারে এক অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে। কীরকম ঘটনা? ইন্দ্রনাথবাবু এবং ওনার ভাই দুজনেই কিন্তু আলাদা আলাদা কোম্পানিতে চাকরি করতেন। এবার এই উমানাথবাবু অর্থাৎ ইন্দ্রনাথবাবুর যিনি ভাই, তার অফিস ছিল হচ্ছে আমাদের কলকাতার মৌলালি অঞ্চলে। আপনারা জানেন মৌলালির নাম আপনারা অনেকেই শুনেছেন, খুবই পপুলার জায়গা। এবার মৌলালি অঞ্চলে ওনার অফিস ছিল। এবার অফিস থেকে ফেরার টাইমে মানে উনি শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি ফিরতেন। তা শিয়ালদা থেকে যখন উনি ফিরছেন তখন ট্রেনে মারাত্মক রকমের ভিড়। উনি একদম দরজার ঠিক মুখটাতে বাদুড় ঝোলা হয়ে ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন। তা এবার হঠাৎ উনি টাল সামলাতে না পেরে ওই চলন্ত ট্রেন থেকে পড়ে যান এবং ওই পড়ে যাওয়ার ফলেই ওনার কিন্তু মৃত্যু। এবার এই খবরটা ইন্দ্রনাথবাবুর বাড়িতে আসে। উমানাথবাবুর যে মৃতদেহ সেটাকে ময়না তদন্তে পাঠানো হয়। অ্যাক্সিডেন্টাল ডেথ, তাই পোস্টমর্টম তো করতেই হবে। এবার ময়না তদন্ত হয়ে যাওয়ার পর ওনার যে নিথর দেহটা সেটাকে হ্যান্ডওভার করা হয় ওনার ফ্যামিলির কাছে। বাড়িতে আসে সেই মরদেহ কাচের গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে, বাড়িতে একদম কান্নাকাটির রোল ওঠে, খুবই স্বাভাবিক ব্যাপার। এবং সব থেকে ভেঙে পড়েন উমানাথবাবুর স্ত্রী শুভ্রা দেবী, তার কারণ উমানাথবাবু ছাড়া ওনার জীবনে কিন্তু আর কেউ ছিলেন না, কারণ উনি ছিলেন নিঃসন্তান। এবার শেষকৃত্য সম্পন্ন হলো, দাহকার্য হলো। তারপরে আমাদের যে শ্রাদ্ধাদি, যেটা অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে 3 দিনের মাথায় শ্রাদ্ধ করতে হয়, সেইগুলো সমস্ত কিছু মিটে গেল। এবার কিছু কিছু ঘটনা আমাদের জীবনের ওপর এমনভাবে একটা রেশ রেখে যায় বা এমনভাবে একটা প্রভাব ফেলে যে সেটাকে কাটিয়ে ওঠা এক প্রকার অসম্ভব বলা চলে। কিন্তু এই মন খারাপ, এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই আবহের মধ্যে ইন্দ্রনাথবাবুর সঙ্গেও কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল এবং সেটা ওনার কর্মক্ষেত্রে। কীরকম ঘটনা? ইন্দ্রনাথবাবু যেই কোম্পানিতে কাজ করতেন ওটা ছিল মানে ওনার যে জব রোল যেটা ছিল সেটা হচ্ছে ক্যাশিয়ার। উনি ক্যাশিয়ারের কাজ করতেন, ক্যাশের কাজ করতেন। এবার ওনার অফিসে, একই জায়গায় একই অফিসে সমরেশ হালদার বলে এক ব্যক্তি কাজ করতেন। তার একটুখানি ওই টাকা কড়ির দিকে কিন্তু একটু নজর ছিল। নজর মানে ওনার একটু ধার দেনা করার একটা অভ্যাস ছিল। সম্ভবত যেটা শোনা যায়, মানে ভদ্রলোক যখন আমাকে ঘটনাটা বলছেন ইন্দ্রনাথবাবু, যেটা শোনা যায় যে উনি একটু মদ্যপ প্রকৃতির ছিলেন এবং নানান রকম কিছু খেলাতে উনি টাকা কড়ি লাগিয়ে, এরকম কিছু একটা অভ্যাস ওনার মধ্যে কিন্তু ছিল, যেই কারণে ওনার বারবার করে কিন্তু টাকার দরকার পড়তো। তাই সমরেশ হালদার ইনি একদিন ইন্দ্রনাথবাবুর দ্বারস্থ হন, ওনার কাছে আসেন এবং এসে বলেন
যে এই যে ক্যাশের টাকা, ইন্দ্রনাথবাবুকে তো হ্যান্ডেল করতে হয়, প্রচুর বিপুল পরিমাণে টাকা হ্যান্ডেল করতে হয়। তা ওই টাকার মধ্যে থেকে যদি কিছু টাকা উনি সমরেশবাবুকে দেন, এরকম একটা অনুরোধ তিনি জানালেন। ভদ্রলোক বললেন যে ইন্দ্রনাথ দা, আমার তো এই মুহূর্তে ব্যাংক থেকে লোন পাওয়াটা একটুখানি প্রবলেমেটিক, আমার সিবিল স্কোর খুব খারাপ, আমি যেখান থেকে সেখান থেকে লোন নিতে পারবো না। তা আপনি যেহেতু ক্যাশ হ্যান্ডলিং করছেন, তা এখান থেকে যদি আপনি আমাকে কিছু টাকা ধার দেন তাহলে কিন্তু আমি খুব উপকৃত হই, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম আবদার তিনি করতে থাকলেন। এবার এই ইন্দ্রনাথ বাবুর ব্যাপারে বলে রাখি, ইনি কিন্তু একজন ম্যান অফ প্রিন্সিপাল, ইনি একজন এথিক্স মেনটেন করে চলা একজন মানুষ। ইনি বললেন যে না, আমি অফিসের টাকা, কোম্পানির টাকা, এইটাতে আমি কোনোদিনই হাত দেব না, এখান থেকে আমি কাউকেই ধার দেব না। আপনি তো দূরের কথা, আমার সবথেকে আপন লোকজন এসেও যদি আমার কাছ থেকে ধার চায়, আমি এই টাকায় কোনোদিনই হাত দিতে পারবো না। এটা করাটা বেইমানি করা হবে, এবং রিস্কের ব্যাপার তো আমি ছেড়েই দিলাম, আমি রিস্কের কথায় আসছি না, কারণ আমি এসব রিস্ক নেব না, এটা আমার কাছে বেইমানি মনে হচ্ছে, তো আমি এই ব্যাপারটার মধ্যেই ঢুকবো না। তো যাই হোক, এবার ওই সমরেশবাবু তিনি বারবার করে অনুরোধ করতে থাকলেন, নাছোড়বান্দা বারবার করে অনুরোধ করতে থাকলেন ইন্দ্রনাথবাবুকে যাতে একটু কিছু টাকা ধার পাওয়া যায়, কিন্তু ওই ভদ্রলোক নিজের সিদ্ধান্তে কিন্তু অনড় রইলেন। তা এই ব্যাপারটা করতে করতে ইন্দ্রনাথবাবুও না বলছেন, সমরেশবাবুও করছেন, অনুরোধ করছেন, এই করতে করতে এই ভদ্রলোকের মধ্যে একটা রাগ সৃষ্টি হলো এই সমরেশবাবুর মধ্যে। ইনি মনে মনে ভাবলেন যে ঠিক আছে, তুমি তো এত সততার ধ্বজা ধরে উঠছো, তা তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি জানি, বলে উনি এমনভাবে মাথা খাটিয়ে, মাথা বলতে দুর্বুদ্ধি, সুবুদ্ধি তো কিছু নেই, তা সেই দুর্বুদ্ধি খাটিয়ে এমনভাবে একটা জিনিস খাড়া করলেন যাতে মনে হয় যে ওই ইন্দ্রনাথবাবু ক্যাশের টাকা কিছু তছরূপ করেছে, এরকম কিছু একটা ফলস একটা অ্যালিগেশন উনি কিন্তু আনলেন, এবং সেইটার কারণে এই ইন্দ্রনাথবাবুকে কিন্তু সাময়িকভাবে একটুখানি সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু পরবর্তীকালে ওনার কলিগস বলুন, সহকর্মী, উচ্চপদস্থ যে সমস্ত ম্যানেজমেন্টের কর্মীরা রয়েছেন, তাদের প্রত্যেকের সহযোগিতায়, সহায়তায় উনি শুধুমাত্র এই সমস্যার মধ্যে থেকে বেরিয়ে এলেন তা নয়, এই সমরেশবাবু ইনি যে মিথ্যারোপ দিয়ে ওনাকে ফাঁসাচ্ছিলেন সেই ব্যাপারটাও কিন্তু উনি সর্বসমক্ষে নিয়ে এলেন। অর্থাৎ একদম ওই সমরেশবাবুর মুখোশ টেনে খুলে দেওয়া যাকে বলে, সেই ব্যাপারটাই উনি কিন্তু করলেন। এইবার এই ম্যানেজমেন্ট যে কর্তৃপক্ষ, একটা অফিসের যে কর্তৃপক্ষ, তাদের কিন্তু অনেক দিন ধরেই এই সমরেশবাবুর ওপর একটা নজর ছিল, কারণ ভদ্রলোকের ব্যবহার খারাপ, ভদ্রলোকের অনেক রকম আজে বাজে অভ্যাস রয়েছে, টাকা কড়ি নিয়ে একটুখানি নয়ছয় করার একটা টেন্ডেন্সি রয়েছে, সেটা অনেকেই জানতেন। তা এবার এই ইন্দ্রনাথবাবুর সঙ্গে যখন এরকম একটা ঘটনা ঘটে গেল, তখন কিন্তু ম্যানেজমেন্ট এই সমরেশবাবুর বিরুদ্ধে অত্যন্ত কড়া একটা পদক্ষেপ নিলেন। ওনার কিন্তু চাকরিটা চলে গেল, ওনাকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। তা এইবার এইটা ঘটে যাওয়াতে এই সমরেশবাবু কিন্তু মানে অফিস ছেড়ে যখন যান, তখন শেষবারের মতো ইন্দ্রনাথবাবুকে বলে গেছিলেন যে এই যে কাজটা তুমি করলে, এইটার খেসারত তোমাকে কিন্তু দিতে হবে। তাই এটা বলে তো তিনি চলে গেলেন। এরপরে একটা মাস মোটামুটি নির্বিঘ্নেই কাটলো, কিন্তু তারপর হঠাৎ এই ইন্দ্রনাথবাবুর বাড়িতে একটা অলৌকিক ব্যাপার ঘটে গেল। কীরকম ব্যাপার? সেটা হচ্ছে, সেদিন কল্পনা দেবী, অর্থাৎ ইন্দ্রনাথবাবুর যিনি স্ত্রী, কল্পনা দেবী মনীষকে নিয়ে গেছে তার বাপের বাড়িতে। তাদের বাপের বাড়ি ছিল হচ্ছে সাঁতরাগাছিতে, সেখানে তিনি গেছেন, কটা দিন থাকবেন। শুভ্রা দেবী অর্থাৎ উমানাথবাবুর যিনি স্ত্রী, তিনিও বাড়িতে নেই, তিনিও তার বাপের বাড়ি গেছেন। বাড়িতে তাহলে রয়েছেন হচ্ছেন ইন্দ্রনাথবাবু এবং ওনার মা, যার বয়স প্রায় 70 অতিক্রান্ত করে গেছে, তার নাম হচ্ছে প্রতিভা দেবী। এনারা দুজন ওই গোটা বাড়িটাতে রয়েছেন। তো সেদিন রাতে ডিনার কমপ্লিট করে ইন্দ্রনাথবাবু যখন শুয়েছেন, তখন ওনার কিছুতেই ঘুম আসছে না। এবার এই ব্যাপারটা একটুখানি অস্বাভাবিক। কেন? তার কারণ ইন্দ্রনাথবাবু সাধারণত শুলেই কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। ওনার কিন্তু বেশিক্ষণ রাত জাগার একটা অভ্যাস নেই, কারণ সারাটা দিন কাজের একটা ধকল থাকে, হাড় ভাঙা খাটনি ওনাকে খাটতে হয়। অফিস বাড়ি থেকে অনেক দূরে,
প্রত্যেক দিন যাত্রা করবার যে একটা ক্লান্তি, সেই ক্লান্তির জেরে উনি কিন্তু খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন। ওনার কিন্তু বেশিক্ষণ মানে বিছানায় শুয়ে অনেকে থাকে না যে এপাশ ওপাশ করছে, এই ব্যাপারটা কিন্তু ওনার ক্ষেত্রে হয় না। কিন্তু সেদিন রাতে ইন্দ্রনাথবাবু কিছুতেই ঘুমাতে পাচ্ছেন না, ওনার ঘুম আসছে না। একটা অদ্ভুত রকমের অস্বস্তি ওনার শরীরের মধ্যে কাজ করছে। উনি বারবার খাটে শুয়ে এপাশ ওপাশ করছেন, কখনো খাট থেকে উঠে একটুখানি পায়চারি করছেন, হ্যাঁ, একটু স্টাডি টেবিলে গিয়ে বসছেন, জল খাচ্ছেন, এরকম নানান রকম করছেন, কিন্তু কিছুতেই ওনার ঘুমটা আসছে না। শরীরের ভেতরটা কেমন যেন একটুখানি গরম হয়ে উঠছে, এরকম একটা অনুভূতি ওনার মধ্যে হচ্ছে। এই করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। রাত যখন 2:30 কি 2:45 বাজে, হঠাৎ ইন্দ্রনাথবাবুর মনে হলো যে ওনার যে ঘর, সেই ঘর লাগোয়া যে বারান্দাটা, সেই বারান্দাতে খুট করে একটা শব্দ হলো। এবার কিসের শব্দ? উনি উঠে জানলার পর্দাটা সরিয়ে একটুখানি মুখ বাড়িয়ে বারান্দাটার দিকে দেখতে গেলেন, কিন্তু যে দৃশ্য ওনার নজরে পড়ল ওটা দেখে ওনার মানে বুকের ভেতরের রক্ত পুরো জল হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। উনি দেখতে পেলেন যে একটা কালো মতো ছায়ামূর্তি বারান্দার রেলিং টোপকে ভেতরে এসে পড়েছে এবং সে একটুখানি হাঁটু গেড়ে বসে রয়েছে। এবার যেহেতু মানে দোতলায় ওনারা থাকেন, তাই যে কাউকে বারান্দা অবধি আসতে গেলে কিন্তু একটু বেগ পেতে হবে। কিন্তু এই ব্যক্তিটি মানে যিনি এসছেন, তিনি কিন্তু খুব একটা মানে অসুবিধা করে এসছেন সেরকম কিন্তু মনে হচ্ছে না। তিনি কিন্তু লাফ দিয়ে বারান্দার মধ্যে পড়েছেন। এইবার ইন্দ্রনাথবাবুর প্রথমটায় মনে হয়েছে যে চোর ডাকাত বোধহয় বাড়িতে ঢুকেছে। উনি একটু সাহসী প্রকৃতির মানুষ। উনি কি করলেন, উনি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে বাইরে বেরোলেন কে এসছে সেটা দেখবার জন্য। কিন্তু বেরোতেই উনি দেখছেন কেউ নেই। এবার এইটা খুবই অস্বাভাবিক ব্যাপার, তার কারণ কোনো মানুষ যদি ওইখানে লাফ দিয়ে পড়তো, ওই বারান্দায় যদি লাফ দিয়ে পড়তো, তাহলে ওই ইন্দ্রনাথবাবু ওনাকে দেখতে পেলেন, দেখে তারপরে দরজাটা খুলে বাইরে বেরোলেন। এইটুকু টাইমের মধ্যে যে সময়টা, যতটুকু সময় ছিল, সেই সময়ের মধ্যে কোনো মানুষের পক্ষে, কোনো স্বাভাবিক মানুষের, যতই চোর ছাচোর কি ডাকাত গুন্ডা হোক না কেন, তাদের পক্ষে কিন্তু আবার পুনরায় বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাওয়াটা কিন্তু সম্ভব নয়, নিজেকে লুকিয়ে ফেলাটা কিন্তু সম্ভব নয়। কিন্তু ইন্দ্রনাথবাবু বারান্দায় বেরিয়ে দেখলেন যে সেখানে কেউ নেই। যেই জায়গাটাতে উনি দেখেছিলেন ওই লোকটাকে, ওই ছায়ামূর্তিটাকে, কালো মতো ছায়ামূর্তি, কারণ মুখ উনি দেখতে পাননি অন্ধকারের মধ্যে, তা যেই জায়গাটায়, যেই কর্নারটাতে, বারান্দার যে কোণাটাতে উনি দেখেছিলেন, ওই জায়গাটাতে উনি শুধু দেখতে পেলেন যে কালো ধোঁয়ার কুণ্ডলী, সেই ধোঁয়াটা কিছুক্ষণ ধরে এদিক ওদিক ঘুরে তারপর বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে সেটা কিন্তু বেরিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এরকম একটা অদ্ভুত দৃশ্য উনি কিন্তু দেখলেন। এইটা দেখার পর, আচ্ছা, এর মধ্যে আবার কি হয়েছে, উনি আবার বারান্দার রেলিং থেকে মুখ বাড়িয়ে নিচের দিকে দেখছেন যে কোথাও অন্য কাউকে দেখা যায় কি না, কে এসেছিল, কিন্তু কাউকেই তিনি কোনো রকমভাবে দেখতে পেলেন না। উনি আবার ঘরের মধ্যে চলে এলেন, দরজা বন্ধ করে দিলেন। এইবার কিন্তু ইন্দ্রনাথবাবুর একটুখানি ভয় লাগলো, কারণ এইবার ঘরের মধ্যে ঢোকার পর ওনার মনে হতে লাগলো, যে কোনো কারণেই হোক না কেন, যে এই ঘরটার মধ্যে উনি কিন্তু একা নন, আরও কেউ যেন এই ঘরটার মধ্যে রয়েছে, ওনার আশেপাশে ঘোরাফেরা করছে, এরকম টাইপের একটা অনুভূতি কিন্তু ওনার হলো। এইবার কিছুক্ষণ পর এই ইন্দ্রনাথ বাবুর কিন্তু মারাত্মক রকমের দুর্বল লাগতে শুরু করলো, শরীরটা কেমন যেন খারাপ লাগতে শুরু করলো, গাটা একটু ম্যাজম্যাজ করতে শুরু করলো। এতটা সময় ধরে উনি ঘুমানোর চেষ্টা করছিলেন, কোনোভাবেই উনি ঘুম আনতে পারেননি। কিন্তু এইবার বিছানায় শোবার সাথে সাথেই উনি কিন্তু ঘুমিয়ে পড়লেন। উনি ঘুমিয়ে পড়লেন এবং সেই ঘুম ভাঙল গিয়ে সকাল 9টার ওপর। সাধারণত ইন্দ্রনাথবাবু 5:30 থেকে 6টা, খুব বেশি হলে উনি উঠে পড়েন। শীত, গ্রীষ্ম, বর্ষা, এটাই ওনার কিন্তু স্বভাব, এটা ওনার একটা অভ্যাস। কিন্তু সেদিন ওনার ঘুম ভাঙতে বেজে গেল 9টারও পর, এবং ঘুম থেকে ওঠার পরেও সেই যে দুর্বল ভাবটা যেটা রাতের বেলায় ওনার হচ্ছিল, সেই দুর্বল ভাবটা কিন্তু তখনও উনি অনুভব করতে থাকলেন। উনি এবার প্রতিভা দেবীর সঙ্গে দেখা করলেন, বললেন যে মা, আজকে আমি আর অফিস যাচ্ছি না, আমার শরীরটা একটুখানি খারাপ। তা সেই ভদ্রমহিলা, সেই বৃদ্ধা মহিলা, তিনিও কিন্তু একটু চিন্তায় পড়ে গেলেন যে ছেলের আবার এরকম কী হলো, আবার শরীর টরীর খারাপ। তা তখন ওই ইন্দ্রনাথবাবু প্রতিভা দেবীকে কিন্তু এই ঘটনাটা, রাতের ঘটনাটা কিন্তু বললেন, শেয়ার করলেন নিজের মায়ের সঙ্গে।
প্রতিভা দেবী তিনিও বললেন যে মানে ওনারও একটা অদ্ভুত অভিজ্ঞতা কিন্তু রাতের দিকে হয়েছে। কীরকম? প্রথমত যেই সময়কার কথাটা আমি বলছি সেই সময় ছিল হচ্ছে বর্ষাকাল। এবার আপনারা জানেন বর্ষাকালে গরমটা একটু কমলেও একটা ভ্যাপসা একটা গুমোট ভাব কিন্তু মাঝে মধ্যেই থাকে। মানে বর্ষাকাল মানেই যে একদম টেম্পারেচার ড্রপ করে যাচ্ছে, গরম কমে যাচ্ছে, ব্যাপারটা তো ওরকম নয়। বর্ষাকালেও কিন্তু একটা ভ্যাপসা গরম থাকে। কিন্তু সেদিন রাতে প্রতিভা দেবী যখন নিজের ঘরে শুয়েছিলেন, হঠাৎ করে ওনার প্রচণ্ড রকম ঠান্ডা লাগতে শুরু করে, এবং সেই ঠান্ডাটা এমনই ঠান্ডা, ঘরের মধ্যে এসি চালালে পরে যেরকম ঠান্ডা হয় ঠিক সেরকম একটা ঠান্ডা। কিন্তু প্রতিভা দেবীর ঘরে কোনো রকম এসি ছিল না। ওনার একটা এসিতে একটা প্রবলেম ছিল বলে উনি ওনার ঘরে এসি রাখেননি, এসি লাগাননি। কিন্তু সেই রাতে ওনার প্রচণ্ড রকম ঠান্ডা লাগে, এবং সেই ঠান্ডাটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে ওনাকে বাধ্য হয়ে ঘরের পাখাটা, সিলিং ফ্যানটা ওনাকে কিন্তু বন্ধ করে দিতে হয়, এবং গায়ে রীতিমতো চাদর মুড়ি দিয়ে ওনাকে শুতে হয়। তো এই রকম একটা অনুভূতি কিন্তু প্রতিভা দেবীরও সেই রাতে হয়েছিল ওনার নিজস্ব ঘরে। এইবার এই দুটো ঘটনা ঘটবার পর ধীরে ধীরে এই পুরো পরিবারটার মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হয়, ওই বাড়িটার মধ্যেও কিছু সমস্যার সৃষ্টি হয়। কীরকম? বাড়িটাতে মানে দুজন মহিলা রয়েছেন, কল্পনা দেবী আছেন, নিচে শুভ্রা দেবী থাকেন। আমরা জানি যে যে কোনো মহিলারা বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে তাদের একটা নজর থাকে। তা কল্পনা দেবী বলুন, শুভ্রা দেবী বলুন, এনারা প্রচণ্ড রকম এই ব্যাপারটাতে কিন্তু পার্টিকুলার, যে বাড়ি ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোথাও ধুলো ময়লা জমতে দেওয়া যাবে না। কিন্তু এই উমানাথ বাবুর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়ার কারণে, মানসিকভাবে বিধ্বস্ত থাকার কারণে শুভ্রা দেবী এই সমস্ত দিকে খুব একটা নজর দিতে পারছিলেন না বা দিচ্ছিলেন না। কিন্তু কল্পনা দেবী কিন্তু সবটাই নিজে হাতে সামলে নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে এই বাড়িটার মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্ন যে ভাবটা, সেটা কিন্তু ধীরে ধীরে উধাও হতে শুরু করলো। যতই বাড়ি পরিষ্কার করা হোক না কেন, যতই দেওয়ালে ঝুল ঝাড়া হোক না কেন, কোনো না কোনোভাবে সেই ধুলো ময়লা ঝুল সেগুলো কিন্তু ফিরে ফিরে আসতে থাকে। দেওয়ালে অদ্ভুতভাবে ড্যাম্প ধরতে থাকে। আর যেটা হয় সেটা হচ্ছে কথায় কথায় ঘরের মধ্যে কিন্তু যারা সদস্য রয়েছেন, সেটা ইন্দ্রনাথ বাবু হন কি মনীষ হোক কি কল্পনা দেবী হন কি শুভ্রা দেবী হন, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ঝগড়া বিবাদ লাগতে থাকে। শুভ্রা দেবী এগুলোর মধ্যে থেকে মানে একটু বাইরেই ছিলেন। মূলত ঝগড়াটা লাগতে হচ্ছে কল্পনা দেবী আর ইন্দ্রনাথ বাবুর মধ্যে। এবার যেটা শুরু হলো সেটা হচ্ছে মনীষের মধ্যে একটা অদ্ভুত রকমের পরিবর্তন লক্ষ্য করা গেল। পরিবর্তন বলতে গেলে, মনীষ ছিল প্রচণ্ড রকম মেধাবী একটি ছাত্র, পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। পড়াশোনার বাইরে সেরকম সে মানে অন্য কোনো কাজে সময় নষ্ট করা, আজে বাজে কোনো কাজে টাইম ওয়েস্ট করা, এই ব্যাপারগুলো কিন্তু মনীষের মধ্যে ছিল না। সে যথেষ্ট ভালো ছাত্র ছিল, প্রত্যেকটা সাবজেক্টে সে ভালো রেজাল্ট করত, বিশেষ করে সায়েন্স সাবজেক্টগুলোতেও প্রচণ্ড রকম স্ট্রং ছিল। কিন্তু ধীরে ধীরে ওর কেমন যেন পড়াশোনার ওপর থেকে মন উঠে যেতে শুরু করলো। ও আগে যতটা টাইম ডিভোট করতো ততটা কিন্তু আর টাইম ডিভোট করছে না পড়াশোনার পেছনে। আর সব থেকে যে বড় সমস্যা যেটা ওকে ঘিরে স্টার্ট হলো সেটা হচ্ছে, ও যেগুলো পড়ছে সেগুলো ও একদিন পড়লো কিন্তু তার পরের দিনই ভুলে গেল, আবার ওকে রিভাইজ করতে হচ্ছে, আবার সেটাকে পরের দিন ভুলে গেল। আমরা জানি যে যত আমরা পড়াশোনা করি, যত একটা চ্যাপ্টার বারবার করে আমরা রিভিশন দিই, সেটা আমাদের মাথার মধ্যে গেঁথে যায়। কিন্তু মনীষের ক্ষেত্রে ঠিক উল্টোটা হতে শুরু করলো। ও যতই পড়ুক না কেন, পড়াও কিছুতেই মনে রাখতে পারছে না। এই করতে করতে ওর পড়াশোনার ওপর একটা মারাত্মক রকমের প্রভাব পড়লো। এই প্রভাবটা ওর রেজাল্টের ওপরেও কিন্তু দেখা গেল আস্তে আস্তে। এবার শুরু হলো আর্থিক কষ্ট, আর্থিক অনটন, মানে অপ্রতিরোধ্য ব্যয় যেটাকে বলে, প্রচুর পরিমাণে, যেই ব্যয়টাকে আটকানো সম্ভব না, সেরকম হঠাৎ হঠাৎ ব্যয়, যেইগুলোর জন্য একটা পরিবার কখনোই প্রস্তুত থাকে না, সেই রকম টাইপের ব্যয় হতে শুরু করলো। এবং সেগুলো শুরু হলো কিন্তু ডাক্তার বদ্যি, চিকিৎসা, ওষুধপত্র এইসবের জন্য। কীরকম? একদিন এই প্রতিভা দেবী ওপর থেকে নিচে নামছিলেন সিঁড়ি থেকে, হঠাৎ করে যখন প্রায় অনেকটাই নেমে গেছেন, কিছুটা আর স্টেপস বাকি আছে, হঠাৎ করে উনি মুখ থুবড়ে পড়ে যান। এবার পড়ে গিয়ে ওনার মারাত্মক রকম একটা চোট লাগে, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, একটু স্টিচ করতে হয় কিছু কিছু জায়গায়, সেটার জন্য একটা খরচ হলো।
তারপরে রোটেশনালি প্রত্যেকের শরীর খারাপ হতে শুরু করলো। কখনো কল্পনা দেবীর শরীর খারাপ হচ্ছে, উনি সুস্থ হচ্ছেন তো ইন্দ্রনাথ বাবুর আবার শরীর খারাপ হচ্ছে, উনি আবার সুস্থ হচ্ছেন তো মনীষের আবার কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে। এরকম নানান রকমের ঘটনা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু চলতে থাকলো। এইবার একদিন এই মনীষের সাথে ঘটে গেল ভয়ঙ্কর একটা ঘটনা। কীরকম ঘটনা? মনীষ একটা কোচিংয়ে পড়তে যেত। সেই কোচিং থেকে পড়ে ও যখন ফিরছে তখন অনেকটাই রাত হয়ে গেছে, 8:30 পৌনে 9টা বাজে। এবার ও সাইকেলে করে যেত, বাড়ির কাছাকাছি কোচিং সেন্টারটা ছিল। তা ওখান থেকে সাইকেল করেই আবার ফিরেছে। এবার সাইকেলটাকে সে মানে মেন গেট দিয়ে ঢুকে দরজা খুলে যখন সিঁড়ির তলায় রাখতে যাবে, ও স্পষ্ট দেখতে পেল সিঁড়ির তলাতে কেউ যেন একজন বসে রয়েছে। এবার মনীষ ওটা দেখে একটুখানি হকচকিয়ে গেছে, কারণ এটা তো পুরোপুরি ওর কাছে আনএক্সপেক্টেড যে একটা সিঁড়ির তলায় আবার কে বসে থাকতে পারে। তা মনীষ তখন বাইরে থেকেই চিৎকার করে উঠেছে যে এই কে ওখানে, কিন্তু কোনো রকম উত্তর পাওয়া গেল না। সেই জমাট বাঁধা সিঁড়ির তলার সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে সেই অবয়বটা মিলিয়ে গেল, আর একরাশ ধোঁয়া সেখান থেকে বেরিয়ে এলো, এবং সেই বেরোনোর সময় সেই ধোঁয়াটা যেন মনীষের মুখের ওপরে আছড়ে পড়লো, এরকম একটা ব্যাপার হলো। এইটা দেখে মনীষ প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়, ভয় পেয়ে রীতিমতো চিৎকার করে ওঠে। এবার সেই চিৎকার শুনে নিচে শুভ্রা দেবী ছিলেন, শুভ্রা দেবী দরজা খুলে বেরিয়ে এসছেন। ওপর থেকে কল্পনা দেবী নিচে চলে এসছেন, এসে দেখছেন যে মনীষ ওরকম রীতিমতো হাঁপাচ্ছে, ওর মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে ভয়ে, হ্যাঁ, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এবার যেই ও কাকিমাকে দেখতে পেয়েছে, অর্থাৎ শুভ্রা দেবীকে দেখতে পেয়েছে, অমনি গিয়ে ছুটে ওকে জড়িয়ে ধরেছে। শুভ্রা দেবী ওনার মাথায় মানে মনীষের মাথায় একটুখানি হাত টাত বুলিয়ে ওর কষ্টটাকে লাঘব করার চেষ্টা করছে, ভয়টাকে কমানোর চেষ্টা করছে। তা তখন মনীষ পুরো ব্যাপারটাই খুলে বলল, ওই শুভ্রা দেবী এবং কল্পনা দেবী দুজনকেই বলল। এইবার সেদিন তখনও ওই ইন্দ্রনাথবাবু বাড়িতে ফেরেননি। শুভ্রা দেবী, কল্পনা দেবী এবং প্রতিভা দেবী, মানে ওনাদের শাশুড়ি আর কি, ইন্দ্রনাথবাবুর মা, ওনারা ওপরে বসে একটুখানি আলোচনা করছিলেন। তা তখন কল্পনা দেবী বলছেন যে আমার এই ব্যাপারটা অনেক দিন ধরে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ইন্দ্র তো ওই অফিসে ওই সমরেশবাবুর সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। উনি তো এরকম একটা হুমকি দিয়েছিলেন যে আমি দেখে নেব, হ্যাঁ, আমি এর বদলা নেব, প্রতিশোধ নেব। তা উনি দূরে বসে কোনো রকম কলকাঠি নাড়ছেন না তো, মানে এই পরিবারটার ক্ষতি করবার জন্য উনি কিছু এরকম কিছু করছেন না তো? তা তখন সেটা শুভ্রা দেবী এবং প্রতিভা দেবী দুজনেরই মনে ধরলো কথাটা। তা তখন ওনারা বললেন যে ঠিক আছে, তাহলে এর মানে এটা থেকে বাঁচতে গেলে কি করতে হয়? তা তখন কল্পনা দেবী বলছেন যে দেখো, আমি তো এটা একা কিছু ডিসিশন নিতে পারবো না, ইন্দ্রকে বাড়ি ফিরতে দাও, আমি তাহলে ওর সঙ্গে একটুখানি কথাবার্তা বলবো, বলে তারপর ব্যাপারটা বুঝবো। তা সেই রাতে ইন্দ্রনাথ বাবুর সঙ্গে কল্পনা দেবী কথা বললেন, কিন্তু ইন্দ্রনাথবাবু ব্যাপারটাকে পুরো ফুৎকারে উড়িয়ে দিলেন। উনি যে নাস্তিক ছিলেন সেটা বলা ভুল, উনি ঈশ্বরে প্রচণ্ড রকম বিশ্বাস রাখতেন, ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ। রামকৃষ্ণ, বিবেকানন্দ প্রত্যেককেই উনি মানতেন, তাদের বাণী, তাদের কথাগুলো মেনে চলতেন, ভালো লাগতো ওনার, কালীভক্ত ছিলেন উনি। কিন্তু এই সমস্ত ঝাড়ফুঁক, কালা জাদু, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, এই ব্যাপারগুলোতে ওনার একেবারেই বিশ্বাস ছিল না। উনি এগুলোতে একদমই বিশ্বাস রাখতেন না, পুরো ব্যাপারটাকে একটা বুজরুকি মনে করতেন। তাই তিনি এই ব্যাপারটাকে পুরো ফুৎকারে উড়িয়ে দিলেন। উনি বললেন যে হ্যাঁ, সমরেশদার আমার ওপরে রাগ থাকতেই পারে, কিন্তু আজকের দিনে কোনো মানুষেরই এত সময় নেই যে এই সমস্ত জিনিসের পেছনে টাকা কড়ি ব্যয় করবে। উনি এখন হয়তো নতুন চাকরি পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন, এই সমস্ত করবেন বলে আমার তো মনে হয় না। কাজে এই সমস্ত তুমি মাথা থেকে বাদ দাও। এরকম একটা মানুষের জীবনে আসেই এরকম কিছু কঠিন পরিস্থিতি, এই উমা যে চলে যাবে এটা তো আমি কোনো দিন ভাবতে পারিনি। তা এরকম একটা অঘটন আমাদের বাড়িতে ঘটে গেছে। তো এরকম মানুষের লাইফে চলতেই থাকে, আপস অ্যান্ড ডাউনস আসতেই থাকে। তাই এইগুলো নিয়ে অত ভাববার কিন্তু কিছু নেই, তো তুমি ওইগুলো নিয়ে আর এত ভেবো না। এইবার কিন্তু ইন্দ্রনাথবাবু তখনও জানতেন না যে আগামী দিনগুলোতে আরও কি ভয়ঙ্কর ব্যাপার ওনাদের বাড়িতে ঘটতে চলেছে, ওনার পরিবারে হতে চলেছে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো আইডিয়া ওনার ছিল না। এবারে কি হলো, এই মনীষের মধ্যে যে পরিবর্তনের কথাটা যেটা আমি একটু আগেই বললাম,
সেটা উত্তরোত্তর কিন্তু বাড়তে থাকলো, পড়াশোনা প্রভাবিত হয়েছিল। এবারে একদিন স্কুল থেকে, মনীষের স্কুল থেকে গার্ডিয়ান কল হলো, অর্থাৎ কল্পনা দেবী এবং ইন্দ্রনাথ বাবু দুজনকেই বলা হলো স্কুলে গিয়ে দেখা করতে, টিচাররা একটুখানি কথা বলতে চান। তা ইন্দ্রনাথ বাবু গেলেন তার স্ত্রীকে নিয়ে, স্কুলে গেলেন, স্কুলে গিয়ে কথা বললেন। এবার টিচাররা মনীষের সমস্ত খাতাপত্র ওনাদেরকে দেখালেন, দেখিয়ে বললেন যে দেখুন, আপনারা নিজেরাই দেখুন, আগে যেই ছেলেটা যখন লিখত মুক্তোর মতো হাতের লেখা, ইংরেজি এত ভালো নিখুঁত ইংলিশ এই এন্টার স্কুলের মধ্যে আর কেউ লিখতে পারে বলে আমরা তো জানি না। একটা জিনিস লিখলে পরে সেখানে আমরা কলম পর্যন্ত ছোঁয়াতে পারতাম না, কিন্তু আজকে আপনার ছেলে এই লাস্ট যে ইউনিট টেস্টটা হলো সেখানে দেখুন কীরকম বিশ্রী রেজাল্ট করেছে। প্রত্যেকটা সাবজেক্টে 1, 2, 5 এর বেশি নম্বর তুলতে পারেনি, ভুলে ভর্তি খাতা, এমন এমন কিছু জিনিস লিখছে যেগুলো কোনো মাথামুন্ড হয় না, এরকম নানান রকম কমপ্লেন কিন্তু মনীষের স্কুল থেকে আসতে থাকলো। তাই এবার শুভ্রা দেবী বলছি, কল্পনা দেবী এবং ইন্দ্রনাথ বাবু দুজনেই এটা নিয়ে মারাত্মক রকম চিন্তায় পড়ে গেলেন। মনীষকে প্রচণ্ড বকাবকিও করলেন। ওনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে মনীষের পড়াশোনার ওপর থেকে মন উঠে গেছে। এইবার একদিন ইন্দ্রনাথ বাবুর সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ইন্দ্রনাথ বাবু আর কল্পনা দেবী গেছিলেন মানে শ্বশুরবাড়িতে, মানে ইন্দ্রনাথ বাবুর শ্বশুরবাড়ি, কল্পনা দেবীর বাপের বাড়ি যেটা সাঁতরাগাছিতে। ওখান থেকে ফেরার টাইমে বাসে করে ফিরছিলেন। ফেরার টাইমে যখন বাস থেকে নামতে যাবেন তখন ইন্দ্রনাথ বাবুর মনে হলো ওনাকে পেছন থেকে সজোরে কেউ একটা ধাক্কা মারল এবং উনি মাটিতে মানে রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেলেন। পাশ থেকে একটা গাড়ি আসছিল, সেই গাড়িটা যদি ঠিকঠাক সঠিক সময় ব্রেকটা না কষতো, ব্রেকটা না চাপতো, তাহলে কিন্তু ইন্দ্রনাথবাবু রান ওভার হয়ে যেতে পারতেন। তো ওনাকে ধরাধরি করে তোলা হলো, রিক্সা করে বাড়ি নিয়ে আসা হলো, ওনার কপাল ফেটে গেল, সেখানে স্টিচ করতে হলো, এরকম নানান রকম ব্যাপার হলো। পরবর্তীকালে ইন্দ্রনাথবাবু কিন্তু একটু সুস্থ হয়ে উঠে কল্পনা দেবীকে বলেছিলেন যে জানো তো কল্পনা, বাসটাতে তো সেরকম কোনো ভিড় ছিল না, একদম ফাঁকা বাস। আমরা যে স্টপেজটা নেমেছি সেটা হয়তো সেকেন্ড লাস্ট স্টপেজ, কারণ তারপরে লাস্ট স্টপেজ বাসের। তা বাস পুরো সম্পূর্ণরূপে ফাঁকা, কোনো লোকজন সেরকম 4-5 জন বাসের মধ্যে হয়তো বসেছিল। আমি যে নামছি, তুমি তো আগে নেমে গেছো, আমি যে নামছি আমার পেছনে কারোর থাকার কথা নয়, কারণ কন্ডাক্টর কিন্তু নিচে নেমে রাস্তায় দাঁড়িয়েছিলেন। তা আমার পেছনে কারোর থাকার কথা নয়, কিন্তু আমি স্পষ্ট অনুভব করতে পেরেছি যে আমার পিছনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে এবং সেই আমাকে সজোরে একটা ধাক্কা মেরে ফেলে দিয়েছে রাস্তার ওপর। তা যাই হোক, এইটা তো গেল। এরপর মনীষের স্কুলে ঘটে গেল আরও একটা ঘটনা। একদিন স্কুলে যখন টিফিন ব্রেক চলছে, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে মনীষ কিন্তু স্কুলে টিফিন ভাগাভাগি, মানে ওর যে সমস্ত বন্ধুবান্ধবরা খুব ক্লোজ ফ্রেন্ড যারা, পুরো ক্লাসের সঙ্গে তো করা সম্ভব না, খুব ক্লোজ ফ্রেন্ড যারা হাতে গোনা 3-4 জন, তাদের সঙ্গে কিন্তু টিফিন ভাগ করে খাওয়ার একটা প্রবণতা মনীষের ছিল। এবং কল্পনা দেবী সেরকমভাবেই কিন্তু ওনাকে মানে ওই মনীষকে টিফিন বানিয়ে দিতেন যাতে সে ভাগ করে তার বন্ধুবান্ধবদের সঙ্গে খেতে পারে, তাদেরকেও কিছু খাবার সে দিতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু ছিল মনীষের মধ্যে। কিন্তু সেদিন মনীষ একটা অদ্ভুত কাণ্ড ঘটালো। ওর সব থেকে কাছের যে বন্ধু, যার নাম হচ্ছে রিতেশ, যার সঙ্গে ও সব থেকে বেশি খাবার শেয়ার করে, রিতেশ খেতেও ভালোবাসে, সেই রিতেশ অ্যাজ ইউজুয়াল টিফিন পিরিয়ডে মনীষের কাছে এসছে। মনীষ টিফিনটা খুলে খাচ্ছে। এবার ও স্বভাববশতই ওখান থেকে একটা পরোটা বা এরকম কিছু তুলে খেতে গেছে। এটা প্রত্যেক দিনেরই ব্যাপার, এটা আলাদা করে মানে কোনো একটা পারমিশন নিতে হবে বা কিছু এরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না। বন্ধুদের মধ্যে এটা খুব কমন ব্যাপার ছিল। তো স্বভাববশতই প্রত্যেক দিন যেই কাজটা করে, রিতেশ আজকেও সেই কাজটা করতে গেছে, পরোটাটা তুলতে গেছে বা রুটিটা তুলতে গেছে। তখন মনীষ নাকি হঠাৎ করে ওর হাতটাকে ধরে ফেলে। হাতটাকে ধরে ওই পরোটাটা হাত থেকে নামিয়ে নেয়, নিয়ে একটা অশ্লীল ভাষা প্রয়োগ করে রিতেশকে বলে, মানে খুব অপমানসূচক কিছু কথা বলে যে খাবার জোটে না, এরকম কিছু নিয়ে, বাড়ি পরিবার নিয়ে, মা বাবা তুলে, হ্যাঁ, এরকম নানান রকম আজে বাজে মন্তব্য কিন্তু করতে থাকে মনীষ। এবার স্বাভাবিকভাবেই রিতেশেরও কিন্তু একটু এগুলো শুনে মাথাটা গরম হয়ে যায়। এবার দুই বন্ধুর মধ্যে বচসা লেগে যায় এবং সেই বচসাটা ঘাত প্রতিঘাতের পর্যায়ে কিন্তু পৌঁছে যায়, অর্থাৎ দুজনের মধ্যে মারামারি লেগে যায়। এবার অন্যান্য যে সমস্ত ছেলেরা
তারা এই ঝগড়াটাকে থামানোর একটা চেষ্টা করছিল, কিন্তু কেউই পারছিল না। আলটিমেটলি কী হলো, টিচাররা এসে এই ঝগড়াটাকে থামান, নিয়ে তারপর ব্যাপারটা মিটমাট হয়। কিন্তু ততক্ষণে মনীষ মানে প্রচণ্ড রকম ভায়োলেন্ট হয়ে উঠেছে। শিক্ষকরা যারা আটকাতে আসছে তাদেরকেও ঠেলে সরিয়ে দিচ্ছে, মানে ওর হাতে, মানে ওর শরীরে সেই সময়ে যেন লাখ লাখ হাতির একটা শক্তি চলে এসছে, মানে প্রচণ্ড রকমের গায়ের জোর বেড়ে যাওয়া যাকে বলে আর কি, ওই রকম একটা ব্যাপার কিন্তু মনীষের সঙ্গে হচ্ছে। এবার আলটিমেটলি ঝগড়া থামলো, মারামারি থামলো। মনীষের মা বাবা অর্থাৎ ইন্দ্রনাথ বাবু এবং কল্পনা দেবী দুজনকে আবার ডেকে পাঠানো হলো স্কুলে। মনীষকে কিন্তু কিছু দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। এইবার মনীষ বাড়িতে এসে যখন বলছে, মানে মা বাবা তো ওকে বকছে, ধমকাচ্ছে, শাসন করছেন এই ব্যাপারটার জন্য, যে তুমি এরকম ভায়োলেন্ট কেন হয়ে উঠবে, তুমি কি পরিবারে বিলং করো, তুমি জানো না আমাদের একটা কালচার আছে, হ্যাঁ আমাদের সোসাইটিতে একটা পরিচিতি আছে, একটা ইজ্জত রয়েছে, একটা সম্মান রয়েছে, সব কিছু তুমি আজকে ধুলোয় মিশিয়ে দিলে, ইত্যাদি ইত্যাদি। তারপর তোমার সবচেয়ে কাছের বন্ধু রিতেশ, তাদের পরিবারের সঙ্গেও আমাদের কতখানি হৃদ্যতা তুমি জানো, তার সঙ্গে তুমি আজকে সম্পর্কটা খারাপের পর্যায়ে নিয়ে এলে, কেন এরকম করছো? তো তখন মনীষ একটা কথা ওর মা বাবাকে বলল যে মা বাবা, আমি জানি না সেই সময়টাতে কি হয়েছিল, আমি কখন রিতেশকে মারলাম, কখন ওর হাত চেপে ধরলাম, ওর হাত থেকে আমি পরোটাটা কেড়ে নিলাম, ওকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম, ওকে 5টা কথা শোনালাম, এই সবটাই কিন্তু আমার অন্যদের মুখ থেকে শোনা। আমার অন্যান্য যে সমস্ত বন্ধুবান্ধবরা রয়েছে, অনিকেত আছে, বিজিত আছে, নানান রকম নাম সে বলছে, এরা আমাকে বলছে যে আমি নাকি এইগুলো করেছি। কিন্তু আমার যখন সম্বিত ফিরেছে, আমি নিজেকে আবিষ্কার করেছি প্রিন্সিপালের রুমে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরাও গেছো, তখন আমার হুঁশ ফিরেছে। কিন্তু তার মাঝের টাইমটা আমি যে টিফিন খাচ্ছিলাম, ওই যে ঝগড়াটা লাগলো, ওই ঝগড়া লাগার পর থেকে শুরু করে আমি প্রিন্সিপালের রুম অবধি পৌঁছানো পর্যন্ত যা যা ঘটেছে আমার সাথে, আমার কিন্তু কিচ্ছু মনে নেই। আমার কেন যেন মনে হচ্ছিল আমার দেহ বলো, আমার মন বলো, আমার বিচার বুদ্ধি বলো, সব কিছু ওয়াজ কন্ট্রোলড বাই অ্যান আউটসাইড ফোর্স। বাইরের কোনো একটা শক্তি, একটা অত্যন্ত শক্তিশালী কোনো একটা এনার্জি আমাকে যেন কন্ট্রোল করছিল। আমি নিজের মধ্যে ছিলাম না, আমি কিচ্ছু জানি না, আমি এই সমস্ত ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। এই গেল। এবার প্রবলেম আরও বাড়তে শুরু করলো। কল্পনা দেবীর এবার শরীর খারাপ হলো, দিনে দিনে উনি দুর্বল হতে থাকলেন। পুরো বাড়িটার মধ্যে থেকে যে একটা বাড়ির যে একটা লক্ষ্মীশ্রী ব্যাপার থাকে না, সেই ব্যাপারটা বাড়িটার মধ্যে থেকে হারিয়ে গেল। দেওয়ালগুলো কেমন যেন কালো কালো হয়ে গেছে, ঝুল পড়েছে, মেঝেতে ময়লা জমেছে, আর্থিক অনটন শুরু হয়েছে। ইন্দ্রনাথ বাবুর সঙ্গেও অদ্ভুত অদ্ভুত কিছু ব্যাপার ঘটেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে একটা স্ক্যামের চক্করে পড়ে প্রায় 1 লাখ টাকা ওনার চৌপাট হয়ে গেছে। এরকম নানান রকম ব্যাপার কিন্তু বাড়িটাতে ঘটছে। তারপর মানে ইন্দ্রনাথ বাবু যখন মাঝে মধ্যে নিজের স্টাডি রুমে থাকেন, বইপত্র পড়েন, ওনার একটু পড়াশোনার অভ্যাস আছে, ওনার বারবার মনে হয় বারান্দা দিয়ে কেউ যেন চলে ফিরে বেড়াচ্ছে, জানলা দিয়ে কেউ যেন ওনাকে দেখছে, এরকম একটা ব্যাপার কিন্তু ওনার সঙ্গে ঘটে। এই করতে করতে মনীষের পুরোপুরি এবার পড়াশোনার ওপর থেকে কিন্তু মনটা উঠে গেল। ও স্কুলেও যাচ্ছে না, কোচিংয়েও যাচ্ছে না, খুব ইরেগুলার হয়ে গেছে। মানে সপ্তাহে হয়তো 2 দিন কি 3 দিন স্কুলে যাচ্ছে, 4 দিন 2 দিন যাচ্ছে না। হ্যাঁ, কোচিংয়েও যাচ্ছে, 1 দিন যাচ্ছে, তারপরে 3 দিন কামাই করছে, এরকম নানান রকমভাবে হচ্ছে। এবারে কি হলো, এই যেই কোচিংটাতে মনীষ ফিজিক্স আর ম্যাথস পড়তে যেত, সেই ভদ্রলোকের নাম যিনি পড়াতেন তিনি হচ্ছেন মলয় স্যার। এবার এই মলয় বাবু, ইনি ছিলেন ইন্দ্রনাথ বাবুর বাল্যবন্ধু, ছোটোবেলাকার বন্ধু, একই স্কুলে ওনারা পড়েছেন, একই এলাকাতেই, উনিও ডানকুনিতেই থাকেন, বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই ওনার ক্লাস। তা এবার এই মলয় বাবু হঠাৎ করে একদিন ইন্দ্রনাথ বাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন, যে এই মনীষ ও কোচিংয়ে কেন পড়তে যাচ্ছে না সেটা জানার জন্য। কারণ মনীষকে শুধুমাত্র ছাত্র হিসেবে মলয় স্যার দেখতেন না, ওনার বাল্য বন্ধুর ছেলে, তাই তার প্রতি একটা বিশেষ নজর থাকতো ওনার। আর যেহেতু মনীষ এই ফিজিক্স ম্যাথস দুটো সাবজেক্টেই প্রচণ্ড রকম ভালো ছিল, তাই মলয়বাবু কিন্তু ওনাকে, মানে ওই মনীষকে প্রচণ্ড রকম স্নেহ করতেন। তা বাড়িতে এসে উনি জিজ্ঞাসা করেছেন ইন্দ্রনাথবাবুকে যে কি হলো, মনীষ যাচ্ছে না কেন, তুই কি জানিস ওর ব্যাপারে, ও যাচ্ছে না, পরপর কয়েকদিন কামাই করছে, খুব ইরেগুলার হয়ে গেছে, পড়াশোনায় মন নেই, কি হচ্ছে এগুলো? তা তখন ইন্দ্রনাথবাবু পুরো ব্যাপারটা এই
মলয়বাবুকে কিন্তু খুলে বলেছেন। মলয়বাবু ওনার কাছে তো আর শুধুমাত্র মনীষের মাস্টারমশাই না, ওনার বাল্য বন্ধু হিসেবে পুরো ব্যাপারটা খুলে বলেছেন। তা তখন মলয়বাবু ওনাকে বলছেন ইন্দ্রনাথ বাবুকে যে ইন্দ্র, একটা কথা বলি, আমি যেই আশ্রমে দীক্ষিত, যিনি গুরুদেব রয়েছেন ওখানে, তার কিন্তু কিছু অলৌকিক ক্ষমতা আছে। আমি বলি তুই একদিন আমার সাথে চল ওখানে, ওনাকে ব্যাপারগুলো খুলে বল। আমার মন বলছে তুই ওখান থেকে কিন্তু বেরোতে পারবি, কারণ উনি কিন্তু এরকম বহু মানুষের বহু রকমের সমস্যা সমাধান করে দিয়েছেন। দেখ ইন্দ্র, মানে মলয়বাবু বলছেন, দেখ ইন্দ্র, একটা কথা বলি, আমি নিজেও কিন্তু সায়েন্সেরই স্টুডেন্ট, তুই ভালো করেই জানিস। আমি হার্ডকোর দুটো সায়েন্সের সাবজেক্ট পড়াই, বাঘা বাঘা দুটো সাবজেক্ট, ফিজিক্স আর ম্যাথস। আমার তো এইগুলোতে বিশ্বাস রাখার কথা নয়, কিন্তু আমিও আমার জীবনের একটা সময় এমন কিছু দিন কাটিয়েছি, এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছি, যেটা আমাকে কিন্তু বাধ্য করেছে এই সমস্ত ব্যাপারগুলোকে বিশ্বাস করতে। ঈশ্বর যদি থেকে থাকেন, তার অপোজিট ফোর্সও কিন্তু এই পৃথিবীতে, এই জগতে রয়েছে, সেটা তুই মানিস চাই না মানিস। তাই আমার কথা শোন, আমি তোর মুখে যেগুলো শুনলাম সেগুলো কোনোটাই আমার নর্মাল মনে হচ্ছে না। অফিসেও তোর একটা বিরাট বড় সমস্যা হয়েছিল একজনের সঙ্গে, তোর কিন্তু শত্রুর অভাব নেই, তোর কিন্তু এই জিনিসটা হতেই পারে, এটা অনেকের ক্ষেত্রেই হতে পারে, এর মধ্যে লজ্জার কোনো ব্যাপার নেই। তা তুই একদিন আমার সঙ্গে চল, ওই গুরুদেবের সঙ্গে কথা বল। আমার মনে হয় তুই এই 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 যে সমস্যাটা তোর জীবনে চলছে, এখান থেকে বেরোনোর একটা উপায় কিন্তু তুই পেয়ে যাবি। ইন্দ্রনাথ বাবু এইবার কিন্তু আর ব্যাপারটাতে আপত্তি জানালেন না, কিন্তু উনি বাড়িতেও বললেন না যে মলয়বাবুর সঙ্গে উনি ওনার আশ্রমে যাচ্ছেন গুরুদেবের সঙ্গে দেখা করতে। কারণ হলো, উনি এতদিন বাড়িতে নিজেকে যেরকমভাবে রিপ্রেজেন্ট করেছেন, নিজের একটা ইমেজ যেরকম তৈরি করেছেন, যে আমি এই সমস্ত ব্যাপার মানি না, হ্যাঁ আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি ভগবান মানি, আমি কালী ঠাকুরকে মানি, আমি রামকৃষ্ণের বাণী ফলো করি, আমি বিবেকানন্দকে মানি, আমি মা শারদাকে মানি, কিন্তু এই যে ভূত প্রেত পিশাচ, হ্যাঁ, তারপর কালা জাদু তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক, আমি এই সমস্ত ব্যাপারে বিশ্বাসী নই। তা এরকম একটা ইমেজ উনি, একটা যুক্তিবাদীর ইমেজ উনি তৈরি করেছিলেন। এবার বাড়ির লোকজন যদি জানতে পারে যে এই ব্যক্তি আবার অন্য কোথাও একটা যাচ্ছে, এরকম কোনো একটা জায়গায় যাচ্ছে সাহায্য নিতে, তাহলে কি হবে, ওনারা এটা নিয়ে বিদ্রূপ করতে পারেন, কটাক্ষ করতে পারেন, একটু বাঁকা মন্তব্য করতে পারেন, যেটা ওনার গরিমায় কিন্তু আঘাত করতে পারে। ওই ইন্দ্রনাথ বাবুর গরিমা অর্থাৎ ইগো, এইটা কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারে। তা সেইটা ভেবে উনি আর এই ব্যাপারটা বললেন না, উজ্জ্ব রাখলেন। তো উনি কী করলেন, ওই মলয় স্যারের সঙ্গে পরের দিনই ওনার আশ্রমে গেলেন। আশ্রমটা অনেকটাই দূরে, মানে ওনারা যেখানে থাকেন সেখান থেকে বেশ কিছুটা দূরে, হালি শহর পেরিয়ে। তা সেখানে গেলেন, সেখানে গিয়ে গুরুদেবের সঙ্গে দেখা করলেন। গুরুদেব অত্যন্ত বৃদ্ধ একজন ব্যক্তি, প্রায় ৮০-র ওপর বয়স হবে তার, তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু এখনও তার মধ্যে একটা অন্যরকম ব্যক্তিত্ব রয়েছে। শরীর খারাপের কোনো লেশমাত্র ওনার মধ্যে পাওয়া যাচ্ছে না। ব্যক্তিত্বের মধ্যে একটা অদ্ভুত রকমের, কি বলবো, একটা সৌম্য শান্ত ভাব, হ্যাঁ, একটা অদ্ভুত রকমের সম্মোহনী ব্যাপার ওনার চেহারার মধ্যে রয়েছে, যেটা কিন্তু যে কাউকে আকৃষ্ট করতে পারে। এইবারে কি হলো, এই গুরুদেবকে ইন্দ্রনাথ বাবু পুরো ব্যাপারটা খুলে বললেন। ইন্দ্রনাথ বাবু তখনও জানতেন না যে সেই দিনই ওনার সাথে কি ঘটতে চলেছে, এবং এমন একটা সত্যি ওনার সামনে চলে আসবে, সেটা কিন্তু উনি দুঃস্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেননি। তবে এটাও ঠিক যে এই সত্যিটা আসার মাধ্যমেই কিন্তু তিনি এই সমস্যার মধ্যে থেকে বেরিয়েছিলেন। ব্যাপারটা কীরকম হয় আমি একটু বলি। ইন্দ্রনাথ বাবু তো ওই গুরুদেবকে পুরো ব্যাপারটা খুলে বললেন, এরকম এরকম ব্যাপার হয়েছে, আমাদের বাড়িতে এরকম হচ্ছে। তা গুরুদেব মানে ওই মলয়বাবু আগে থেকেই বলেছিলেন, মানে মলয়বাবু যখন রেফারেন্সটা দিয়েছিলেন যে আমার গুরুদেবের সঙ্গে তুমি দেখা করো, তা সেদিন আগের দিন রাতে মলয়বাবু ওনার সঙ্গে একটুখানি ফোনে যোগাযোগ করে কথা বলেছিলেন, ব্যাপারটা একটুখানি ইনজিস্টে বলেছিলেন। তা তখন সেই গুরুদেবই বলেছিলেন যে তোমাদের বাড়ির অল্প একটুখানি মাটি আমার কাছে নিয়ে আসবে। তা ইন্দ্রনাথবাবু একটা ছোট্ট ইয়ের মধ্যে করে একটু মাটি নিয়ে গেছিলেন, বাড়ির মাটি। তা সেই মাটিটাকে উনি পরীক্ষা করলেন, বিড়বিড় করে অনেক কিছু মন্ত্রপাঠ করলেন, যা সব প্রসিজিওর থাকে। করার পর তিনি চোখ খুললেন। চোখ খুলে ইন্দ্রনাথ বাবুকে বললেন যে তুই বাড়ি যা, তুই করে বলছেন, তুই বাড়ি যা, বা তোরা বাড়ি যা।
তা তখন ইন্দ্রনাথবাবু বললেন যে বাড়ি যাব মানে আপনি তো কিছু বললেনই না আমাদেরকে, তা কি হয়েছে কিছু একটা বলুন। আমি যে পুরো সমস্যাটা আপনাকে খুলে বললাম, আপনি আমার বাড়ির মাটিটা পরীক্ষা করলেন, করে তারপরে আমাকে এখন বলছেন যে বাড়ি যা। তা কি ঘটেছে, কি বৃত্তান্ত, কিভাবে আমরা সমস্যার মধ্যে থেকে বেরোবো, সেই ব্যাপারটা একটু একটু তো বলতে হবে আপনাকে। তা তখন ওই গুরুদেব বলছেন যে আমি বললে তুই তো মানবি না, আমি বললে তুই তো বিশ্বাস করবি না, ভাববি যে আমি উল্টোপাল্টা কথা বলছি। তার থেকে নিজের চোখে দেখ, নিজে জান, নিজে বোঝ, তুই বাড়ি যা। আমি যেটা বলছি তুই শোন, তুই বাড়ি যা। আর বাড়িতে ঢোকার সময় তুই কিন্তু একটু চোখ কান খোলা রাখবি। এই বলে তিনি আবার ধ্যানমগ্ন অবস্থায় বসে গেলেন। মলয়বাবু মানে ইন্দ্রনাথবাবুকে বলছেন যে ইন্দ্র, বেশি ওনাকে আর ঘাটাস না, উনি একবার ধ্যানে বসলে ওনার আর বাহ্যজ্ঞান থাকে না, এখানে ওনাকে আর প্রশ্ন করা যাবে না, করলে সময়টাই নষ্ট হবে, চল আমরা বাড়ি ফিরে যাই। দেখ না, উনি বলেছেন তো একটু চোখ কান খোলা রাখতে, কিছু হয়তো একটা ব্যাপার নিশ্চয়ই রয়েছে এখানে। তা এবার দুই বন্ধুতে মিলে আবার বাড়ি ফিরে এলো। এবার বাড়িতে যখন ফিরেছেন, তো ওনারা খুব সকাল সকাল বেরিয়েছিলেন। তা ফিরেছেনও যখন, তখন 3টে সোয়া 3টে বাজে। কিন্তু তখন মানে ফেরার টাইমে আকাশ পুরো মেঘলা হয়ে এসছে, যে কোনো মোমেন্টে বৃষ্টি নামতে পারে। তা ওনারা স্টেশন থেকে নেমে, ডানকুনি স্টেশন থেকে নেমে মলয়বাবু চলে গেছেন নিজের বাড়িতে, ইন্দ্রনাথবাবু ওনার বাড়ির দিকে আসছেন। এবার ওনার বাড়িতে ঢুকতে গেলে একটা গলি, মানে একটা গলির দিয়ে ঢুকতে হয়। তা সেই গলির মুখে যে ইন্দ্রনাথবাবু এসছেন, তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর কি। তো ওনার কাছে ছাতা ছিল, সেই ছাতাটা উনি খুলেছেন। খুলে দূর থেকে, মানে গলির একদম এন্ডে গিয়ে বাড়িটা, একটা কানা গলি, একটা ব্লাইন্ড লেনের মধ্যে বাড়ি। তা একদম লাস্ট বাড়িটাই হচ্ছে ইন্দ্রনাথবাবুর। তা বাড়িটার দিকে উনি হাঁ করে তাকিয়ে রয়েছেন। মানে পুরো বাড়িটা উনি বলছেন যে ওই মেঘাচ্ছন্ন আকাশ, ঝমঝমিয়ে বৃষ্টি, হ্যাঁ, চারদিক অন্ধকার হয়ে এসছে। তা ওই বাড়িটাকে পুরো যেন একটা প্রেতপুরী মনে হচ্ছে, মানে মনে হচ্ছে যেন বাড়িটা পরিত্যক্ত, অনেক দিনের পরিত্যক্ত। এদিকে প্রত্যেক বছর ওটা রিপেয়ার্স আর মেনটেনেন্সের পেছনে ইন্দ্রনাথবাবু ভালো রকম খরচ করেন। এককালে উনি আর ওনার ভাই মিলে করতেন, এখন তো আর ভাই নেই। তা যাই হোক, তা উনি একটা বিরাট অ্যামাউন্ট খরচ করেন, কারণ অপরিচ্ছন্ন বাড়ি, অপরিষ্কার বাড়ি, পুরনো বাড়ি, দেওয়ালে শ্যাদলা পড়ে গেছে, শ্যাওলা ধরে গেছে, ছোপ পড়ে গেছে, এই জিনিসটা কিন্তু ইন্দ্রনাথবাবুর একদম ভালো লাগে না। ওনার পরিবার কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার একটা পরিবার, খুব শৌখিন পরিবার। তাই নোংরা এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু তা ওনাদের কারোরই পছন্দের নয়। কিন্তু সেই বাড়িটা এই কটা মাসের মধ্যে এই রকম একটা একটা প্রেতপুরী, একটা নরকে পরিণত হলো কি করে, সেটা উনি ভাবলেন। ওনার চোখ ফেটে জল এলো। অনেক পুরনো স্মৃতি ওনার মনে পড়তে লাগলো, কারণ এই বাড়িতেই ওনাদের বেড়ে ওঠা, হ্যানা ত্যানা সব কিছুই, মানে ছোটোবেলার স্মৃতি সব কিছু এই বাড়িটাকে ঘিরেই। তা সেই বাড়িটার আজকে এরকম দৈন্য দশা, উমানাথ বাবুও নেই, মানে নিজের ভাইয়ের কথাও ভাবলেন। তা যাই হোক, কোনো মতে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ এনে ভদ্রলোক বাড়ির দিকে পা বাড়ালেন। গেট খুলে উনি ঢুকলেন। সাধারণত উনি অফিস থেকে ফেরেন 7:30 8টা এরকম টাইমে, কিন্তু আজকে যেহেতু 3টের সময় চলে এসছেন, অফিসে তো যাননি, বাড়িতে বলে গেছিলেন যে অফিস যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি উনি কোথায় গেছিলেন সেটা কাউকে বলেননি ভেঙে। তো উনি ভাবলেন যে এখন তো সবাই হয়তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছে, যেটা হয় আর কি প্রত্যেক দিন, মানে কল্পনা দেবীও রেস্ট নেন, শুভ্রা দেবীও রেস্ট নেন, প্রতিভা দেবী তো ওরা দুপুরে ঘুমানি। তা উনি ভাবলেন যে এখন আর কলিং বেল টিপে কাউকে বিব্রত করব না, আমার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে, সেই চাবি খুলে আমি আমার মতো ঢুকে যাই, তারপরে ওরা যদি আমাকে দেখতে পায় তো পাবে। এইবার উনি খুব সন্তর্পণে চাবিটাকে খুলেছেন যাতে আওয়াজ না হয়। চাবিটাকে খুলেছেন, খুলে ওনার যে মানে কারোর ওপর নজরদারি করবেন বা কারোর ওপর আড়ি পাতবেন সেই কারণে যে একটা নীরবতা মেনটেন করছেন তা নয়, উনি যাতে কেউ ডিস্টার্ব ফিল না করেন সেই জন্য এই গোপনীয়তা, এই টিপে টিপে বাড়িতে ঢোকা, এই ব্যাপারগুলো করছিলেন। কিন্তু এইটা করতে গিয়ে একটা বিকট সত্য যে ওনার সামনে চলে আসবে, সেটা কিন্তু উনি তখনও দুঃস্বপ্নেও ভাবেননি। উনি তো গেট খুলে বাড়িতে ঢুকলেন। ঢোকবার সাথে সাথে ওনার নাকে একটা বিশ্রী গন্ধ এলো, অত্যন্ত বাজে একটা গন্ধ, এবং সেই গন্ধটা একতলা থেকেই আসছে সেটা উনি বেশ ভালোভাবেই বুঝতে পারলেন। কিন্তু একতলাতে থাকেন তো শুভ্রা দেবী, অর্থাৎ উমানাথবাবুর স্ত্রী। উনি দেখছেন যে যেই দরজা খুললে আর কি শুভ্রা দেবীর ঘরটা,
তা ওই দরজাটা একটুখানি আলতো করে ভেজানো, ভেতরে জমাট বাঁধা অন্ধকার, কিন্তু টিমটিম করে বোধহয় কোনো একটা মোমবাতির আলো বা এরকম কিছু একটা বেরোচ্ছে দরজাটা থেকে। তো ওনার কিছু একটা কৌতূহল হলো। তার সাথে সাথে উনি শুনতে পেলেন হাসির আওয়াজ, এবং সেই হাসির আওয়াজটাও কিন্তু ওই শুভ্রা দেবীরই। তা ওনার বেশ কৌতূহল হলো এই ব্যাপারটাতে। উনি একটুখানি এগিয়ে গিয়ে দরজাটাকে আলতো আর একটুখানি ফাঁক করে ভেতরে তাকিয়ে যে দৃশ্যটা দেখলেন, সেটা অভাবনীয় একটা দৃশ্য। উনি দেখলেন যে শুভ্রা দেবী বসবার ঘরে বাবু হয়ে বসে রয়েছেন, ওনার সামনে দুটো মোমবাতি রাখা, এবং মোমবাতিটার সামনে, জাস্ট ভাবুন আপনারা, আমার নিজেরই বলতে গেলে কেমন একটা ঘৃণা বোধ করছি আমি, মোমবাতিটার ঠিক নিচে একতাল বিষ্ঠা, বিষ্ঠা মানে আপনারা বোঝেন, আমি এই ভাষাটাই প্রয়োগ করলাম, আর বাকি ভাষাগুলো আমার পক্ষে প্রয়োগ করা সম্ভব না। তা একতাল বিষ্ঠা রাখা রয়েছে, সেই বিষ্ঠার থেকে এক চিমটে করে ওই শুভ্রা দেবী তুলছেন এবং কানের লতিতে এরকমভাবে লাগাচ্ছেন। ভাবুন কি ভয়ঙ্কর দৃশ্য হতে পারে এটা। এই কাজটা উনি বারবার করছেন আর খিলখিল খিলখিল করে হাসছেন। হাসতে হাসতে এবার ইন্দ্রনাথবাবু, উনি যে ফাঁক থেকে এই ব্যাপারগুলো লক্ষ্য করছেন সেটা কিন্তু উনি বোঝেননি তখনও। তা এই করতে করতে উনি যেন কারোর সাথে একটা কথোপকথন চালাচ্ছেন, এবং সেই কথোপকথনটা চালানোর সময় যেই নামটা উনি নিচ্ছেন, সেই নামটা যে ওনার মুখে এরকম পরিস্থিতিতে শুনতে হবে, সেইটা কিন্তু ইন্দ্রনাথবাবু জীবনেও কল্পনা করতে পারেননি। সেই নামটা হচ্ছে তার নিজেরই ছোট ভাই উমানাথ সরকার, স্বর্গীয় উমানাথ সরকার, যিনি মাস কয়েক আগেই ট্রেন দুর্ঘটনায় অপঘাতে মারা যান। অর্থাৎ এই শুভ্রা দেবী এই কথোপকথনটা চালাচ্ছেন কিন্তু উমানাথ বাবুর সঙ্গে, তার মৃত স্বামীর সঙ্গে কথোপকথন চালাচ্ছেন। ঘরের মধ্যে কাউকে দেখা না গেলেও ইন্দ্রনাথবাবু স্পষ্ট বুঝতে পারলেন যে শুভ্রা দেবীর পাশে একটা জমাট বাঁধা একটা ধোঁয়াটে মতো কিছু রয়েছে, এবং উমানাথ বাবুরও কিন্তু ক্ষীণ একটা কণ্ঠস্বর উনি শুনতে পেলেন। এবার এই শুভ্রা দেবী উমানাথবাবুকে কি বলছেন, বলছেন যে আর কটা দিন তোমাকে এই বাড়িটাতেই থাকতে হবে, যেরকম যেরকম তোমাকে বলেছি, যে এই যে তোমার মৃত্যু, তারপরে আমার সন্তান না হওয়া, আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছিল, ওনার মিসক্যারেজ হয়েছিল, তারপর থেকে ওনার আর কোনো দিন সন্তান হয়নি। এই যে মিসক্যারেজ হয়ে গেছিল, তারপর তোমাকে মানে তোমার এই যে মৃত্যুটা, অপঘাতে মৃত্যু, অকাল মৃত্যু যেটা তোমার হলো, এই সবটাই কিন্তু এই ইন্দ্রদা মানে ইন্দ্রনাথবাবু এবং তার বউ কল্পনাদি দুজনে মিলে কিন্তু আঁট বেঁধে এই ব্যাপারগুলো করছে। আমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে যাতে সম্পত্তির ভাগ না দেওয়া হয়। হ্যাঁ, তোমাকে সরিয়ে দিয়েছে, এরপরে আমাকেও সরিয়ে দেবে কোনো না কোনোভাবে। তারপরে তো হ্যাঁ, পুরো বাড়িটাই ওরা ভোগ করবে, মনীষের নামেই সব কিছু হয়ে যাবে। আমি তো এইগুলো হতে দিতে পারি না, তাই আমি তোমাকে নিয়োগ করেছি যে ওদের যত পারো ওদের ক্ষতি করো, নিয়ে ওদের পুরো পরিবারটাকে উজাড় করে দাও, এরকমভাবে একটা কিছু বলছে। এইটা শুনে ইন্দ্রনাথবাবু রীতিমতো আকাশ থেকে পড়েছেন। উনি যে কি বলবেন, উনি হাসবেন নাকি কাঁদবেন নাকি ওখান থেকে পালিয়ে যাবেন, কি করবেন, ওনার মাথার মধ্যে কিচ্ছু কাজ করছে না। ওনার পুরো শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। উনি মনে মনে ভাবলেন যে এই শুভ্রা এগুলো কি বলছে, আমি ব্ল্যাক ম্যাজিক করে, আমি আর কল্পনা মিলে একত্রিত হয়ে ব্ল্যাক ম্যাজিক করে ওদের এরকম ক্ষতি করে দিয়েছে, এ তো কল্পনাও করতে পারি না। আমি তো কোনোদিন এগুলো ভাবিইনি, আমি তো এগুলো বিশ্বাসই করি না। তাহলে আজকে এরকম টাইপের একটা মিথ্যা অ্যালিগেশন আমার ওপর আসছে কী করে। উনি আর ওখানে দাঁড়ালেন না, উনি সঙ্গে সঙ্গে ওপরে চলে এলেন। দরজা ঠেলে ভেতরে ঢুকে উনি রীতিমতো বমি করতে লাগলেন, কারণ যেই দৃশ্যটা উনি দেখেছেন এর থেকে মানে নোংরা দৃশ্য বোধহয় হতে পারে না, হয় না। উনি বমি করতে লাগলেন। মানে উনি যখন বমি করছেন, হাঁপাচ্ছেন, তখন ওই আওয়াজে কিন্তু কল্পনা দেবী এবং প্রতিভা দেবী দুজনেরই কিন্তু ঘুম ভেঙে গেছে। ওনারা বিশ্রামই নিচ্ছিলেন, ওনারা এসে দেখলেন যে এরকম হচ্ছে, উনি বমি করছেন ওই ইন্দ্রনাথবাবু। তখন ওনারা জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, তোমার শরীর খারাপ হয়েছে কি না, তুমি কখন এলে, তুমি তো এই টাইমে অফিস থেকে আসো না। তখন ইন্দ্রনাথবাবু একটু ধাতস্থ হয়ে নিয়ে বললেন যে আজকে আমি অফিসে যাইনি,
আজকে আমি ওই মনীষের স্যার মলয় আমার বন্ধু, তার সঙ্গে গেছিলাম তাদেরই আশ্রমে তার গুরুদেবের সঙ্গে দেখা করতে। তিনি আমাকে বলেছিলেন যে বাড়িতে ফিরলে পরে একটু চোখ কান খোলা রাখতে। এখন আমি বুঝতে পারছি যে কেন উনি এই কথাটা বলেছিলেন। আমি বাড়িতে ঢোকার মুখে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাই বলে তিনি এই পুরো ঘটনাটা ওনাদেরকে বললেন। সবটা শুনে তো মানে কল্পনা দেবী একদম হতাশ হয়ে বসে পড়েছেন, প্রতিভা দেবীও হাঁ হয়ে গেছেন। কল্পনা দেবী বলছেন যে এ কি এরকমভাবে আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করছে, আমরা তো কোনো দিন কিচ্ছু ভাবিনি করিনি। এই যে মিসক্যারেজ হওয়া, এই যে মৃত্যু, এগুলো তো সব মিসক্যারেজের কেন হয়েছে তার তো জবাব ডাক্তার দিয়েই দিয়েছিলেন। অনেক প্রবলেম ছিল, অনেক রকমের অসুবিধে ছিল। তারপরে উমানাথবাবুর এই যে মৃত্যুটা, এটাও একটা অ্যাক্সিডেন্ট, এটা যে ঘটানো হয়েছে এরকমটাও না। তো এতটা ভুল ধারণা এই শুভ্রা আমাদের নামে পোষণ করছে, চলো তো আমি আজই এর একটা হেস্তনেস্ত করে ছাড়ব। তখন প্রতিভা দেবী এবং ইন্দ্রনাথবাবু দুজনেই বুদ্ধি খাটিয়ে কল্পনা দেবীকে আটকালেন, বললেন যে দেখো, আমরা যে এই ব্যাপারটা জেনে গেছি এইটা কিন্তু শুভ্রাকে জানতে দেওয়া যাবে না, বুঝতে দেওয়া যাবে না। আমরা আপাতত এই ব্যাপারটা ওর থেকে হাইড করব। আমি যে ব্যাপারটা দেখে ফেলেছি ও এখনও জানে না। আমি আরও একবার ওই গুরুদেবের সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট তো এবার করতেই হবে, কারণ যা দেখলাম আজকে ওনার মানে দ্বারস্থ হয়েই আমার চক্ষু মানে খুলে গেল। তো ওনার সঙ্গে তো কন্ট্যাক্ট করতেই হবে। তো যতদিন না এই সমস্ত হচ্ছে ততদিন মুখে পুরো কুলু পেটে থাকবে, কাউকে কিচ্ছু বলবে না। এবারে কি হলো, ওই ইন্দ্রনাথবাবু আবারও ওই মলয়বাবুর সাথে কন্ট্যাক্ট করলেন, করে বললেন যে আমি সবটাই বুঝে গেছি গুরুদেবের কথা, আজকে ঢোকবার সময় আমি যা দৃশ্য দেখলাম বলে সবটাই উনি খুলে বললেন। এবার সপরিবারে ওনারা গেলেন আশ্রমে। মনীষ অবশ্য যায়নি, মানে যেদিন যাওয়া হয়েছিল ওই ইন্দ্রনাথবাবু আর কল্পনা দেবী এরা দুজনেই গেছিলেন। আর শুভ্রা দেবীকে তো কিচ্ছু জানতে দেওয়া হয়নি। তো একটা হোমযজ্ঞ ওখানে করা হয়। হোমযজ্ঞের পর ওই গুরুদেব যিনি তিনি বললেন যে এই যজ্ঞের যে বিভূতি, এই বিভূতি তুমি তোমার বাড়ির মানে চারি জায়গায় ছড়িয়ে রাখবে, আর যতটা বিভূতি আমি দিচ্ছি সবটা তো একদিনে খরচ হবে না, পুরোটা মানে যতটা পারবে বাড়ির চারপাশে ছড়িয়ে রাখবে। আর যখনই পারবে এই বিভূতির অল্প কিছুটা নিয়ে তোমাদের কপালে এরকমভাবে একটা তিলক কেটে রাখবে, এটাই তোমাদেরকে প্রোটেক্ট করবে। আর কি করা হয়েছিল তোমাদের ওপর সেটা বলতে গেলে বলতে হয়, এই ক্রিয়াটা যেটা ওই শুভ্রা দেবী করেছিলেন এটাকে বলা হয় প্রেত বিদ্বেষণ। প্রেত বিদ্বেষণ মানে বাড়িরই কেউ যদি মারা যায় এবং তার প্রেতাত্মাকে যদি কবজা করে সেই বাড়িরই বিরুদ্ধে বাড়ির যে বাকি সদস্যরা তাদের বিরুদ্ধে যদি উস্কে দেওয়া যায়, তাদের বিরুদ্ধে যদি মনটাকে বিষিয়ে দেওয়া যায়, তখনই সেই ক্রিয়াকে বলা হয় প্রেত বিদ্বেষণ ক্রিয়া। এটা মানে প্রেত চালান বলুন বা প্রেততন্ত্র যাই বলুন না কেন, তারই অত্যন্ত নিম্ন মার্গের একটি ক্রিয়া। প্রেত সাধনার খুব নিম্ন মার্গের একটা ক্রিয়া, অত্যন্ত নোংরা, অত্যন্ত নিম্ন মানসিকতার একটা ক্রিয়া, কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর। এটা হলে পরে কিন্তু একটা সংসার শ্মশানে পরিণত হতে বেশি সময় লাগে না। তা সেরকমই একটা কিছু করা হয়েছিল। শুভ্রা দেবীর মাথার মধ্যে ইনজেক্ট করা হয়েছিল যে এই ওনার যে বিয়ের পর থেকেই যে ভোগান্তি, সন্তান হলো না, ওনার যে পরিবার সেটা বৃদ্ধি হলো না। তারপর উমানাথ বাবুর যে চাকরিটা করতেন সেই চাকরিটা ইন্দ্রনাথ বাবুর তুলনায় একটুখানি কম মাইনের। তারপরে উমানাথ বাবুর এরকম অপঘাতে মৃত্যু, একটার পর একটা যে ব্যাপার ওনার মাথায় ঢোকানো হয়েছিল যে এর পেছনে ইন্দ্রনাথ বাবু এবং কল্পনা দেবীরই হাত রয়েছে। ওনারা চাননি যে এদের সমৃদ্ধি হোক, এদের উন্নতি হোক, এই করে ওনারা ব্ল্যাক ম্যাজিক করে এই জায়গাগুলো আটকে রেখেছিলেন। এখন পাল্টে উনি এখন প্রেত বিদ্বেষণ করে পুরো পরিবারটার ওপরে রিভেঞ্জ নিচ্ছেন, এরকম একটা ব্যাপার। এবং সেইগুলো বলে ওই উমানাথ বাবুর প্রেতাত্মাটাকে উনি এদের বিরুদ্ধে করে দেন। মৃত্যুর পর এমনিতেই আমরা জানি যে কেউ কারণ নয়, প্রেতদের মধ্যেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিচার বুদ্ধি বিবেচনা এগুলো আর কাজ করে না। তারা তখন একটা ঘোরের মধ্যে থাকে, যে যা বলে সেরকমভাবেই কাজ করে। তো কোনো একজন কারোর সাহায্য নিয়ে হয়তো এই নিয়ে এটা করেছিলেন। এগুলো সব গুরুদেব বলছেন, অনুমান ভিত্তিক কথাবার্তা। অবশ্য তিনি একজন সাধক মানুষ, তিনি হয়তো সবই বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, তা এগুলো তো একা করা সম্ভব না কারোর পক্ষে। তা শুভ্রা দেবীও কারোর একটা সাহায্য নিয়ে এগুলো করেছিলেন। তো যাই হোক, এখন আস্তে আস্তে এই বিপদ কেটে যাবে।
তোমরা দেখো তোমাদের বাড়িতে মানে যেই ব্লকেজগুলো ক্রিয়েট হয়েছিল সেই ব্লকেজ থেকেও তোমরা ধীরে ধীরে বেরোতে পারবে। হয়েছিলও তাই। এই যজ্ঞ করার পর, বিভূতিটাকে ছড়ানোর পর সবটাই শুভ্রা দেবীকে আড়াল রেখে করা হয়েছে। উনি যেরকম এতদিন ধরে এদের চোখের আড়ালে গিয়ে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে গেছে, এবার এনারাও কিন্তু ওনার চোখের আড়ালে গিয়ে ওনার থেকে গোপন রেখে পুরো ব্যাপারটা চালিয়ে গেলেন। নিয়ে আস্তে আস্তে এনারা বিপন্মুক্ত হলেন। শুভ্রা দেবীকে আর কোনোদিনই জানতে দেওয়া হলো না যে ওনার সমস্ত কারচুপি জেনে মানে এরা ধরে ফেলেছিল। কিন্তু শুভ্রা দেবী তারপর ধীরে ধীরে কেমন যেন নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন, নিজেকে কেমন যেন একটু অ্যালুফ করে নেন সবার থেকে। কারোর সাথে আর বিশেষ কথাবার্তা তিনি বলতেন না, একতলার ঘরের মধ্যেই নিজেকে বন্দি রাখতেন অধিকাংশ সময়। ইন্দ্রনাথবাবু মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিতেন, কিন্তু বাকিরা কেউ ওনার সঙ্গে বিশেষ একটা মেলামেশা করতেন না। কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাসে খুব রহস্যজনকভাবে ওই শুভ্রা দেবীকে ওনার নিজের ঘরে ঝুঁটায় পাওয়া যায়। এই ঘটনাটা যখন গুরুদেবকে জানানো হয়, যিনি এই ক্রিয়াটা করেছিলেন, উনি বলেছিলেন ওই উমানাথের প্রেতাত্মাই ওনাকে নিজের কাছে টেনে নিয়ে গেছেন। তা এই ছিল হচ্ছে ঘটনা। তন্ত্রে এটাই বলা হয় যে কোনো দিন যদি কারোর কোনো খারাপ করা হয় তাহলে কিন্তু সেটা আবার নিজের কাছেই ফেরত চলে আসে, সেখান থেকে কিন্তু কোনো রকমভাবে মুক্তি পাওয়া যায় না, সেটা এই জন্মেই হোক কি পরজন্মে। তাহলে এই ছিল হচ্ছে ঘটনা। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে তাহলে সেটা অবশ্যই আমার কাছে পাঠাবেন। আমি সেই ঘটনা এই প্ল্যাটফর্মে বসে, এই চ্যানেলে বসে আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করব। আবারও দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায় নতুন কোনো একটি ঘটনা নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।